ঘটনাটা এবারই প্রথম নয়, এর আগেও ঘটেছে এবং আবারও ঘটছে, বারবার ঘটছে। বহু মামলায় এই ঘটনাটা ঘটছে। আদালতে করা মামলাগুলোর মধ্যে বেশিরভাগ মামলাই ভুয়া মামলা। 90%-এরও বেশি মামলায় যারা আসামি তারা ভুয়া আসামি। এই তথ্য আমরা পিবিআইয়ের কাছ থেকে পেয়েছিলাম অনেক আগে, এবং সেখান থেকে ধারণা করা হচ্ছিল 2024-এর 5 আগস্ট কেন্দ্রিক বাংলাদেশে যত হাজার হাজার মামলা হয়েছে তার অধিকাংশই হচ্ছে গায়েবী মামলা এবং মিথ্যা মামলা। এর আগেও একটি মামলায় শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের খালাস দেওয়ার প্রক্রিয়ার খবর আমরা দেখেছি। এবার সরাসরি একটি মামলায় 2024 সালের 5 আগস্টের একটি মেটিকুলাস মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন শেষে আদালত এই মামলাটিকে পুরো ভুয়া মামলা বলে আখ্যায়িত করেছেন। এই যে ঘটনা 2024 সালের 5 আগস্টে একজনের হত্যাকাণ্ড হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা, এবং পরবর্তীতে দেখা গেল যে যাকে মেরে ফেলা হয়েছে দাবি করা হচ্ছে সে আসলে জীবিত, বহাল তবিয়তে মানে জীবনযাপন করছে, ঘর সংসার করছে। তার মানে হত্যাকাণ্ডের জন্য শত শত আসামি, এবং সেই আসামি শুরু হয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে ছোট পর্যন্ত। এই যে মেটিকুলাস ডিজাইন, মামলাবাজির এই যে মেটিকুলাস ডিজাইন প্রফেসর ইউনূস সরকারের আমলে ঘটেছিল, সেই ডিজাইনগুলোর মানে ভেতরের কালো বিড়ালগুলো একে একে বেরিয়ে আসছে। হ্যাঁ, তার মানে এই না যে 2024-এর জুলাই আগস্টে কোনো ঘটনা ঘটেনি। অনেক ঘটনা ঘটেছে, অনেক মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, কিন্তু তাকে কেন্দ্র করে বাংলাদেশে যে হাজার হাজার মামলা হয়েছে, সেই মামলাগুলো কি সত্যিই যুক্তিসঙ্গত ছিল? সবগুলো কি গ্রহণযোগ্য ছিল? চলুন একটু এই মামলার, কেরানীগঞ্জের এই মামলাটা, যেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সবাইকে আদালত একেবারে খালাস দিয়ে দিলেন, সেই মামলার পেছনের ঘটনাটা একটু জেনে দেখি যে কিভাবে মেটিকুলাস ডিজাইন করে এই মামলাটা করা হয়েছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। ছেলেকে মৃত দেখিয়ে বাবার মামলা, এবং সেই মামলা থেকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সবাইকে মানে খালাস করে দেওয়া। এই ঘটনা একটা বড় বার্তা দেয়। এই বার্তাটা হচ্ছে জুলাই যে আন্দোলন কিংবা অভ্যুত্থান, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে যত মামলা হয়েছে, কিছু মামলা ব্যতীত প্রায় সব মামলাই এরকম গায়েবী মামলা করা হয়েছে। এবং মামলাগুলো মানে সঠিক, কিছু মামলা সঠিক হলেও যদি এখন পর্যন্ত সরকারি গেজেট ধরা যায় যে 840 জন নিহত হওয়ার ঘটনা, যদিও সেখানে অনেক ঘটনা বেরোচ্ছে। প্রথম আলোর অনুসন্ধানে আমরা দেখেছিলাম 52 জন অন্য ঘটনায় মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদেরকে জুলাই শহীদ বানানো হয়েছে। মানে মদ খেয়ে মারা গেছে, তাকে জুলাই শহীদ বানানো হয়েছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই তো একদিন আগে এই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ভাইরাল হয়েছিল যে এক যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে জুলাই যোদ্ধা বানানো হয়েছে। এই 840 জনের মধ্যে এরকম আরো কত রয়েছে সেই হিসাবটাও আমাদের কাছে নেই, কিন্তু 840টাই ধরলাম। 840 জন যে মৃত্যুবরণ করেছে তার জন্য 840টা মামলা হতে পারে, কিন্তু সারা বাংলাদেশে যে হাজার হাজার মানে মামলা করা হলো, লক্ষ লক্ষ যে আসামি করা হলো, তাদের মানে ইনক্লুশন, তাদেরকে যে ইনক্লুড করা হলো, সেগুলো কি ভ্যালিড বলা যায়, বৈধ বলা যায়? শেষ প্রশ্নটা উঠেছে কেরানীগঞ্জের এই মামলাটাকে কেন্দ্র করে। বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ছেলেকে মৃত দেখিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 124 জনের দোষ পায়নি পুলিশ। যে মামলা হয়েছিল সেখানে 124 জনকেই খালাস দিয়ে দেওয়া হয়েছে। পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ 11 বছরের কিশোরকে হত্যার অভিযোগে মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 124 জনের অব্যাহতি দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি শেখ হাসিনার একটা মামলায় রাজসাক্ষী হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলেও তার 5 বছরের কারাদণ্ড হয়েছিল। তদন্তে ভুক্তভোগী জিহাদ জীবিত থাকা ও ঘটনাস্থল নিয়ে মিথ্যা তথ্য দেয়া এবং সম্পূর্ণ ভিন্ন স্থানে জখম হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে হত্যা সাজিয়ে দায়ের করা মামলায় তথ্যগত ভুল প্রমাণিত হয়েছে, সেজন্য আদালত তাদেরকে খালাস দিয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ উপপরিদর্শক একজনের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছেন আদালত। এই কর্মকর্তা গত বছরের 11 আগস্টে তদন্ত শেষে আদালতে এই প্রতিবেদন জমা দেন। এরপরে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট, ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখম হয়েছিলেন, মানে আহত হয়েছিলেন, কিন্তু তিনি মারা যাননি, বহাল তবিয়তে রয়েছে। এবং সেই কিশোর নিজেও 164 ধারায় জবানবন্দি দিয়েছেন যে না, আমি মরি নাই, আমি বেঁচে আছি, আমাকে কেন মৃত ঘোষণা করা হচ্ছে। মামলার প্রেক্ষাপটটা ছিল হচ্ছে 2024 সালের 5 আগস্ট ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর বসিলা ব্রিজের নিচে আসামি পক্ষের প্রত্যক্ষ নির্দেশে জিহাদকে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে 8 অক্টোবর, মানে মেটিকুলাস প্রফেসর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার অনেক পরে অক্টোবরের 8 তারিখে এই মামলাটা করা হয়। এখানে 124 জনকে আসামি করা হয়। এই ব্যাপারগুলো উঠে এসেছে। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেছেন, এই সময়ে অনেক স্বার্থান্বেষী মহল সিন্ডিকেট করে এ ধরনের মামলা করেছে, সেগুলোতে পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে এবং তারই একটা চেহারা এটা দেখা গেল। এ বিষয়ে আলোচিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এ ধরনের মিথ্যা মামলা যারা দায়ের করে ওইসব বাদীদের ধরে আটকানো উচিত। তাদের আইনের আওতায় আনতে পারলে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে কেউ আর এরকম মিথ্যা মামলা করবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে যার যেভাবে ইচ্ছা মিথ্যা মামলা করে দিচ্ছে, কিন্তু মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও যে কিনা মিথ্যা মামলা করলো, যে এই মামলাতে একজন আসামির নাম উল্লেখ করা হয়েছে যিনি বিনা দোষে রিমান্ড খেটেছেন এবং 15 মাস ব্যাপী যিনি কারাগারে আছেন। বিনা দোষে, যে মামলায় সবাইকে খালাস দেওয়া হলো এবং তাকেও খালাস দেওয়া হয়েছে, বিনা দোষে 15 মাস জেল খেটেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছে, তার জীবন দুর্বিষহ হয়েছে। এই জীবন, তার ওই 15 মাসের জীবনটা কে ফেরত দেবে? এই মামলাবাজ যে মামলাটা করেছে সে দেবে, নাকি যারা তাকে দিয়ে মামলা করিয়েছে, বাণিজ্যটা করিয়েছে এবং এই মামলাগুলোকে বহাল তবিয়তে রেখেছে যে মেটিকুলাস আসিফ নজরুল, তারা কি এই 15 মাসের কৈফিয়ত দিতে পারবেন? অথচ আসিফ নজরুল ক্ষমতায় থাকার সময় কি চমৎকার চমৎকার বাণী শুনিয়েছেন, এখন ক্ষমতায় থেকে যাওয়ার পরে হেয়ার রোডের, বেইলি রোডের বাড়ি নিয়ে স্মৃতিচারণ করছেন। কোন বাড়িটাকে তিনি মিস করেন? মাত্র কয়েক মাস একটা বাড়িতে থেকেছেন, সরকারি বাড়ি, সেই বাড়ি নিয়ে কত কথা, কত কাহিনী, কত গান, এই গান গল্পগুলো তারা দিতে ব্যস্ত। অথচ মানে এখানে বলা হচ্ছে মামলাটিতে রিমান্ড নেওয়া হয়, রিমান্ডে জবানবন্দি নেওয়া হয় এবং রিমান্ডে নিয়ে আসামির কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়। সেটাও এখানে বলা হয়েছে যে আসামিকে এত টর্চার করা হয়েছে যে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছে। অথচ আদালতে আজকে প্রমাণ হলো যে এই মামলাটা পুরোই ভুয়া মামলা, এটা বাতিল করে দেয়া হলো। এই যে তদন্তে বিভিন্ন বিষয়, চাঞ্চল্যকর বিভিন্ন বিষয় উঠে এসেছে। কিশোর জিহাদ 164 ধারায় নিজেই বলছে যে আমি মানে আমি মরিনি, আমি বেঁচে আছি। এই মানে তদন্তে আরো প্রমাণ হয় যে ঘটনাস্থল কেরানীগঞ্জ মডেল থানার অধীনে দাবি করা হলেও প্রকৃতপক্ষে এটি ডিএমপি ঢাকার হাজারীবাগ থানার অন্তর্গত এবং গুলি হওয়ার মূল ঘটনাটা ঘটেছিল সাভার এলাকায়। সাভারে এসে আহত হয়েছে, কেরানীগঞ্জে বসিলার ব্রিজে এখানে সে মারা গেছে এই বলে তার বাবা মামলা করেছে 124 জনকে আসামি করে। উদ্দেশ্য কি ছিল? 124 জনের কাছ থেকে না হলে অন্তত 100 জনের নাম যেগুলো রয়েছে তাদের কাছ থেকে টাকা পয়সা বাগানো, ব্যবসা করা, এবং সেই ব্যবসা নিশ্চিত করে করাও হয়েছে। যেটা বললাম যে একজনকে 15 মাস কারাগারে রাখা হয়েছে এবং তাকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেওয়া হয়েছিল টর্চার করে রিমান্ডে। এই যে মেটিকুলাস ব্যাপার, অথচ প্রফেসর ইউনুস এবং তার সরকার শেখ হাসিনার আয়নাঘর খুঁজে বেরিয়েছে, আয়নাঘরের মেটিকুলাস ডিজাইনগুলো প্রকাশ করেছে। কিন্তু এই যে রিমান্ডে তার আমলে যে তথ্য বেরিয়েছে, তার আমলে রিমান্ডে নিয়ে নির্যাতন করে আসামি, মানে কথিত আসামি, তাকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ানো হয়েছে কিংবা জোর করে তাকে সাইন করিয়ে নেওয়া হয়েছে। এই মেটিকুলাস ব্যাপারের অভিযোগ থেকে প্রফেসর ইউনুস সরকার কিভাবে বের হবে? দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।